যে চোখ একটা সময় শুধু তার দিকেই তাকিয়ে থাকতো, আর এখন সেই চোখে তার জন্য কোনো ভালোবাসা নেই, আছে শুধু দৃঢ়তা। আমি আর ফিরে যাব না। মেঘলা সেই কথাটা তার কানে বারবার বাজছিল, আর এই একটা বাক্যই যেন তার সবকিছু শেষ করে দিয়েছে। ওইদিকে আমি হাসপাতালের কেবিনে বসেছিলাম। রাত অনেকটাই পেরিয়ে গেছে, চারপাশে নীরবতা, কিন্তু আমার ভিতরে ঝড় চলছে। আমি একটা নিজের সিদ্ধান্ত নিয়েছি, সবচাইতে বড় সিদ্ধান্ত। আমি ধীরে ধীরে বাবার দিকে তাকালাম। বাবা আমার পাশেই বসে আছেন। আমি বললাম, আব্বু, আমি ডিভোর্স চাই। এই কথাটা বলার সময় আমার কণ্ঠটা একটু কেঁপে উঠলো। ঘরের ভেতরে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। বাবা আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে অবাক হওয়ার চাইতেও বেশি ছিল স্বস্তি। তারপর তিনি ধীরে ধীরে মাথা নাড়ালেন আর বললেন, এটাই সঠিক সিদ্ধান্ত। আমার বুকটা হালকা হয়ে গেল। এই কথার জন্যই হয়তোবা আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম সমর্থন। কিন্তু আমি থামলাম আর বললাম, আমি চাই এটা যেন সম্মানের সাথে হয়, কোনো নাটক নয়। বাবা হালকা হাসলেন। তোমার সম্মান আমি দেখবো মা। পরের দিন থেকে প্রস্তুতি শুরু হলো। লিগ্যাল টিম, কাগজপত্র, সবকিছু। এবার আর শুধু ক্রিমিনাল কেস না, এটা আমার ব্যক্তিগত জীবনের মুক্তি। কোর্টের দিন। আজকে পরিবেশটা একটু আলাদা। আজ শুধু অভিযোগ না, আজ একটা সম্পর্কের শেষ অধ্যায়। আমি যখন কোর্টে ঢুকলাম তখন মনে হচ্ছিল আমি একা না, আমার সাথে আছে আমার সিদ্ধান্ত, আমার সুখ। ইয়াসিনকে যখন কোর্টে আনা হলো, সে মাথা নিচু করেছিল। আজ তার চোখে আগের মতো সেই প্রতিরোধ নেই। সে জানে তার সবকিছুই শেষ। বিচারক ফাইল লিখছিলেন। তারপর ধীরে ধীরে বললেন, ডিভোর্সের আবেদনটি কি স্বেচ্ছায় করা হয়েছে? আমি দৃঢ় কণ্ঠে বললাম, জি। আপনি কি সম্পর্ক চালিয়ে যেতে চান? এই প্রশ্নটা শুনে এক মুহূর্তে আমার বুকটা কেঁপে উঠলো, কিন্তু আমি থামিনি। আমি বললাম, না মাননীয় বিচারক। ঘরের ভিতরে আবারও নিস্তব্ধতা। এই না শব্দটাই ছিল আমার মুখ। বিচারক এবার ইয়াসিনের দিকে তাকালেন। তারপর বললেন, আপনি কি কিছু বলতে চান? ইয়াসিন ধীরে ধীরে মাথা তুললো। তার চোখে ক্লান্তি, অনুশোচনা। তারপর সে বলল, আমি কিছু বলার যোগ্য না। তারপর থেমে থেমে আবার বলল, আমি শুধু দুঃখিত। আর এই কথাটা শুনে আমার ভিতরে কিছুই নড়লো না, না রাগ, না কষ্ট, না শূন্যতা। কারণ কিছু দুঃখ প্রকাশ খুব দেরিতে আসে। বিচারক কিছুক্ষণ নীরব থেকে রায় ঘোষণা করলেন। পরিস্থিতি, প্রমাণ এবং উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করে এই বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করা হলো। এই একটা বাক্য আমার জীবনের একটা অধ্যায় শেষ করে দিল। আমি চোখ বন্ধ করলাম, একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছিল বুকের ভিতরে জমে থাকা একটা ভার হঠাৎ করে হালকা হয়ে গেছে। কোর্ট থেকে বের হওয়ার সময় আমি আজ একবারও পিছনে ফিরে তাকালাম না, কারণ সেখানে আর কিছুই নেই আমার জন্য। বাইরে এসে আকাশের দিকে তাকালাম, নীল খোলা আকাশ। বাবা আমার পাশে এসে দাঁড়ালেন আর বললেন, এখন কি করবে? আমি একটু হালকা হাসলাম আর বললাম, এখন আমি নতুন করে শুরু করব। কয়েকদিন পর আমি হাসপাতাল থেকে বাসায় ফিরলাম। আমার নিজের ঘরে, নিজের জায়গা, সবকিছুই নতুন লাগছিল। কিন্তু এই নতুনে কোনো ভয় নেই, শুধু সম্ভাবনা আছে। আমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। এই মেয়েটা অনেক কিছু হারিয়েছে, কিন্তু তার থেকেও অনেক বেশি কিছুই পেয়েছে, যেমন নিজেকে পেয়েছে। আর বললাম, আমরা এখন থেকে নতুন করে শুরু করব, ঠিক আছে? ওইদিকে আছেন জেলের সেলে বসেছিল। তার হাতে একটা কাগজ, সেটা ছিল ডিভোর্সের কপি। সে অনেকক্ষণ ধরে সেই কাগজটার দিকে তাকিয়ে রইল। তারপর সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। এবার সে বুঝতে পারলো, কিছু হারানো জিনিস কখনোই ফিরে পাওয়া যায় না। আর আমি জানালার পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলাম। আলো ধীরে ধীরে লাল হয়ে আসছে, কিন্তু আমার ভেতরে নতুন একটা আলো জ্বলছে। কারণ এবার আমি কারোর স্ত্রী না, কারো ছায়া না, আমি শুধু মেঘলা। এই কথাটা বলার পর আমার ভিতরে যেন বাঁধ ভেঙে গিয়েছিল, কিন্তু সেই ভাঙার ভিতরে ছিল মুক্তি। দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। এখন আমি আমার বাবার বাসায় থাকি। একটা শান্ত পরিবেশ, কোনো চিৎকার নেই, কোনো অপমান নেই, শুধু যত্ন আর অপেক্ষা। আমার শরীর ধীরে ধীরে আগের মতো শক্তি ফিরে পাচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা ছিল আমার মনের ভিতরে। আমি এখন আর কাউকে ভয় পাই না, কোনো পরিস্থিতিকেই না। বাবা প্রায় আমার পাশে এসে গল্প করেন, আমার ছোটবেলার কথা বলেন। কখনো কখনো চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকেন। আমি বুঝতে পারি তিনি এখনো নিজেকে দোষ দেন। একদিন আমি তাকে বললাম, আব্বু, আপনি নিজেকে দোষ দেবেন না। তিনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি হেসে বললাম, আপনি না থাকলে আমি হয়তো আজও এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না। তিনি কিছু বললেন না, শুধু আমার মাথায় হাত রাখলেন। সময়ের সাথে সাথে আমার গল্পটা আরো ছড়িয়ে পড়তে লাগলো। অনেক জায়গা থেকে আমাকে ডাকা শুরু হলো, মহিলা সংগঠন, সেমিনার, প্রোগ্রাম। সবাই চায় আমি আমার গল্প বলি। প্রথমে আমি দ্বিধায় ছিলাম, আমি কি পারবো এত মানুষের সামনে দাঁড়িয়ে নিজের কষ্টের কথা বলতে? কিন্তু তারপর একদিন একটা প্রোগ্রামে গেলাম। মঞ্চে দাঁড়িয়ে উঠে যখন আমি প্রথমবারের মতো বলা শুরু করলাম, পুরো শহর তখন নিস্তব্ধ হয়ে গেল। আমি বললাম, আমি কোনো হিরো না, আমি শুধু একজন সাধারণ মেয়ে, যে একদিন নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছিলাম। আর না, আমার কথা শেষ হওয়ার পর একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। সে কাঁদছিল আর বলল, আপু, আপনি না থাকলে হয়তো আমি আজকেও চুপ করে থাকতাম। এই একটা মুহূর্তে আমি বুঝলাম আমার কষ্ট বৃথা যায়নি। এর কিছুদিন পর আমার জীবনের সবচেয়ে বড় দিনটা এলো। হাসপাতালে সেই রুমে আমি শুয়ে আছি। চারপাশে নার্স, ডাক্তার। বাবা বাইরে পায়চারি করছেন। তার মুখে উদ্বেগ, কিন্তু চোখে আনন্দ। তীব্র ব্যথা হচ্ছিল, কিন্তু আমি ভয় পাইনি, কারণ আমি জানতাম এটাই কষ্টের শেষ। এই কষ্টের শেষে নতুন একটা জীবন অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে ছোট্ট একটা কান্নার শব্দ পুরো ঘরটাকে ভরিয়ে দিল। আমি চোখ খুলে তাকালাম। নার্স আমার কোলে ছোট্ট একটা শিশুকে তুলে দিলেন। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আমি ফিসফিস করে বললাম, ও আমার সন্তান। ও ছিল একটা মেয়ে, ছোট্ট,
কোমল আর নিষ্পাপ। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। পুরো পৃথিবী এখন আমার হাতে। বাবা ভেতরে ঢুকে দৃশ্যটা দেখে স্থির হয়ে গেলেন। তার চোখ ভিজে উঠলো আর বললেন, এটা আমার নাতি। আমি হেসে বললাম, হ্যাঁ বাবা, ওর নাম রাখবো নূর। বাবা তখন বললেন, নূর মানে তো আলো। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, কারণ সে আমার জীবনের আলো হয়ে এসেছে। দিনগুলো আবার নতুন ভাবে শুরু হলো। নূরকে নিয়ে আমার জীবন ভরে উঠলো। তার হাসি, তার কান্না, তার ছোট ছোট হাত, সবকিছু যেন আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। ওইদিকে ইয়াসিন এখনো জেলেই পড়ে আছে। তার কেসের চূড়ান্ত রায় হয়ে গেছে, শাস্তি হয়েছে, তার লাইসেন্সও বাতিল হয়েছে, তার ক্যারিয়ার শেষ। একদিন সে খবর পেল মেঘলার একটা মেয়ে হয়েছে। সে অনেকক্ষণ চুপ করে বসে থাকলো, তারপর খুব ধীরে ধীরে মাথা নিচু করলো, কারণ সে জানে সে শুধু একজন স্ত্রীকে হারায়নি, সে একজন ভালো বাবাও হতে পারেনি। আর আমি এখন আমার মেয়েকে নিয়ে নতুন জীবন শুরু করেছি। একদিন বিকেলে আমি নূরকে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম। সূর্য ডুবেছে, আকাশে লাল আভা। আমি তাকে কোলে নিয়ে বললাম, তুমি কখনো ভয় পাবে না, ঠিক আছে মা? সে কিছুই বোঝে না, কিন্তু তার ছোট্ট হাতটা আমার আঙুল শক্ত করে ধরে রাখলো। আমি হেসে ফেললাম। এই ছোট্ট হাতটাই আমাকে সবচেয়ে বড় শক্তি দেয়। আমি জানি আমার জীবনটা এত সহজ ছিল না, হয়তো সামনে আরো কঠিন সময় আসবে, কিন্তু এখন আমি প্রস্তুত, কারণ আমি জানি আমি ভাঙতেও পারি, আবার গড়তেও পারি। এভরিওয়ান, গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আল্লাহ হাফেজ।